নমস্কার, আমার পুরুলিয়ায় প্রত্যেককে স্বাগত। আমরা বেশ কয়েকদিন ধরে অপেক্ষায় ছিলাম এমন একজন মানুষের সাথে কথা বলবো যে সারা বিশ্বটা নিজের চোখে দেখে এসেছে, অনেকগুলো দেশ ঘুরে, এবং সেটা সাইকেলে করে। ভাবতে পারা যায় না, যেগুলো আমরা বাড়িতে বসে ভাবতে পারবো না, সেই কাণ্ডটাই ঘটিয়েছে। বসে রয়েছে আমার সামনে অক্ষয় ভগত, পুরুলিয়ার একটা সুদূর গ্রামের ছেলে, বলতে গেলে বাঘমুন্ডির অযোধ্যা পাহাড়ের তলে বুর্দা বলে একটা গ্রাম, সেখান থেকে উঠে আসা একটা ছেলে। আমি লিখেও ছিলাম আমার লেখাতে যে সে বিশ্ব ভ্রমণ করে, সাইকেলে করে বিশ্ব ভ্রমণ করবে, এরা ভাবতেই পারেনি। ওর আশেপাশের মানুষ তো ভাবতে পারেনি, এখানকার অনেকেই ভাবতে পারেনি। সেই কাণ্ডটাই ঘটিয়েছে অক্ষয়। আজকেই ফিরেছে কলকাতা থেকে, আজকে সকালবেলায় পুরুলিয়াতে নেমেছে, এবং তারপরে আমার সাথে কথা, এবং আমরা আজকে নিয়ে স্টুডিওতে বসেছি। তার কথা শুনবো আজকে, কিভাবে কোথায় কোথায় কি কি জায়গাতে ঘুরেছে, কেমন লেগেছে সেসব দেশ, কোথাও কোনো সমস্যা হয়েছিল কিনা, সেখানকার জনগণ যারা আছে, মানুষ, তারা ভারতবর্ষকে কী চোখে দেখে, ভারতবাসীকে কী চোখে দেখে, বাঙালিকে কী চোখে দেখে, সব কিছু তার মুখ থেকে শুনবো। এবং গ্রাউন্ড রিপোর্ট যাকে বলে সেটাই ও করবে। কারণ যারা যায়, ধরেন রাশিয়া যদি কেউ যায়, মস্কো যায়, বা কোনো শহরে যায়, কিন্তু ও প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরেছে। গ্রামের একদম অত্যন্ত নিম্ন, মানে যেসব জায়গায় যায় না সেসব জায়গাতে ঘুরে, সাইকেল চালিয়ে ঘুরে এসছে আর কি। সে ওর কাছ থেকে সব কিছু শুনতে পাবো আমরা। আমার পুরুলিয়াতে তোমাকে স্বাগত। ধন্যবাদ দাদা। বলছি, সবাই চাইছে যে অক্ষয়ের গল্প শুনি, অক্ষয় কিভাবে প্রথম জার্নিটা আগে শুরু করি, যে এই যে লাস্ট যে দেশগুলো গেলে, সেই দেশগুলোর কথা দিয়ে শুরু করি, তারপর আসবো তোমার কিভাবে জার্নিটা শুরু করছিলে আর কি। তুমি দুবাই থেকে এলে কলকাতা, তারপরে পুরুলিয়া। কবে দুবাই গেছিলে, এবং দুবাই থেকে যে জার্নিটা করেছিলে, যে 13টা দেশ তুমি ঘুরলে? আমি দুবাই থেকে কোনোভাবেই করিনি। আমি ওই দিক থেকে আমি বাড়ি এসেছি একটু শুধু। ওটা মনে আমার আসার মাধ্যম, কারণ ওটা আমার চিপেস্ট মনে হলো সব থেকে আসার মাধ্যম। লং মানে খুব সময় আগে, তা আমার একটা ইচ্ছা ছিল যে কীরকম, যে আমি একটা জার্নিটা পুরো করবো, মানে তার আগের কাহিনীগুলো বলতে গেলে তো একটা সময় লাগবে। তুমি যেহেতু বললে যে এই কাহিনীটা আমরা শুনবো, সেটা শুধু এই জার্নিটা, এই যে এই বর্তমানে 9 মাস আগে 22 নভেম্বর আমি ঘরলে বাইরালি আসলি পুরুলিয়া। 22 নভেম্বর ঘরলে বাইরে বুর্দা গ্রাম, তারপরে পুরুলিয়া আসলি। দেন ভাবলি যে ঠিক আছে যাবো, কোথা থেকে শুরু করবো, কোন দিকে যাবো, অত ধারণা নাই করি, মানে কাউকে জানাইনি। তখনও পরিকল্পনা হয়নি? পরিকল্পনা আমার পরিকল্পনা হচ্ছে যে আমার পুরো পৃথিবীর ম্যাপটা মাথায় আছে। আচ্ছা। তো আমি চিন্তা করছি যে কোন দেশ থেকে কোথায় যাবো। আমি ভাবছিলাম যে 2-3টা মাথায় ছিল জিনিস। আমি ভাবলাম যে সাইবেরিয়া, রাশিয়া মাথায় এটা কাজ করছিল। দেন আমি কী করবো, পুরুলিয়া এলাম, মাইন্ড ভেবে কলকাতা থেকে আমি ফ্লাইট নিলাম, কারণ মায়ানমার বর্ডার করলো। তাই আমি ভাবলাম যে ঠিক আছে থাইল্যান্ড থেকে শুরু করি। দেন সোজা থাইল্যান্ড ফ্লাই করলাম, গিয়ে আমি পোস্ট দিয়েছি আমি যাচ্ছি পুরুলিয়া থেকে রাশিয়া, অ্যান্ড দেন জার্নিটা আপলোড করি। তো আমি থাইল্যান্ডে পৌঁছালাম সামথিং 3 ডিসেম্বর আই থিঙ্ক। আমি 2 ডিসেম্বর এখানে ছাড়ি, 3 ডিসেম্বর আর্লি মর্নিং আমি থাইল্যান্ডে পা রাখি। তারপরে এখানে এয়ারপোর্টে সাইকেলটাকে আমার সাথে লাগেজে নিয়ে গেছিলাম, সাইকেলটাকে প্যাক করে, আর সাইকেলটাকে পুরো প্যাক করে আর খুলে নিয়ে ওইখানে এয়ারপোর্ট থেকে শুরু করলাম চালাতে। ব্যাংকক গেলাম, তারপরে 2 দিন থেকে, তারপরে ওখান থেকে শুরু করলাম থাইল্যান্ডের উদ্দেশ্যে। সেই থাইল্যান্ড যেখানে পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দির আছে, আঙ্করবাট এই কম্বোডিয়াতে। হ্যাঁ। তো আমার ইচ্ছা ছিল যে আমি থাইল্যান্ডের পরে কম্বোডিয়া যাবো। তো সেই জন্য আমি বাড়ি থেকে বেরোলাম, আর থাইল্যান্ড থেকে বেরিয়ে কম্বোডিয়া দিয়ে গেলাম। তারপর আর কম্বোডিয়া থাইল্যান্ডের বর্ডারে এখন একটা বর্তমানে মন্দির আছে, যেটা নিয়ে থাইল্যান্ড হিন্দু মন্দির, যেটা নিয়ে 2 বুদ্ধিস্ট দেশ লড়াই করছে এখন, সেটা একটা আলাদা ব্যাপার। তবে আমার বিশ্বের সব থেকে বড় বৃহত্তম মন্দির দেখার একটা স্বপ্ন ছিল, সেটা পূর্ণ হলো। তারপরে আমি গেলাম কম্বোডিয়া থেকে ভিয়েতনাম মোটামুটি খুব একটা কম সময় কাটিয়ে তারপরে আবার লাওস এলাম। ভিয়েতনামে দেখার অনেক জিনিসের মধ্যে 2-4টে জিনিস বলি, মানে প্রতিটা দেশে যেগুলো মানে একটু, সেখানে কিভাবে তারা সুড়ঙ্গ বানিয়ে কিভাবে আমেরিকাকে যুদ্ধে হারিয়েছিল, সেই জিনিসগুলোর একটা সাক্ষী দেখলাম সেই দেশের ইতিহাস। তারপরে লাওস হচ্ছে একটা বুদ্ধিস্ট কান্ট্রি, আর খুব কিছু দূরে মঠ, বুদ্ধিস্ট মঠ। তো দারুণ সুন্দর জায়গা, মানুষজন খুব সরল, ছোট, অ্যান্ড হাইটে সব থেকে কম, প্রায় গড়ে ধরা যায় কোনো কান্ট্রিতে, সেটা লাওস। আর খুব সুন্দর ওয়াটারফল, আর মাঝে মাঝে খুব রাস্তা খারাপ, কিন্তু ওখানে লাওসে ঘুরলাম। তারপর লাওস থেকে আবার ভিয়েতনাম থেকে চায়না হচ্ছে একটা মোস্ট ডেভেলপ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আই থিঙ্ক। আমার মনে হয় আমি চায়নাতে যেটা দেখেছি, চায়না এতটা সুরক্ষিত, কোনো ইমিগ্রেন্ট নেই আমাদের মতো যে দেশে বাইরের থেকে এসে থাকবে ইমিগ্রেন্ট, এরকম কোনো ইমিগ্রেন্ট নেই। এরকম
নেই। চায়না হচ্ছে খুব ক্লিন, খুব সুন্দর। চায়নার একটা ট্রেন স্টেশন ইজ লাইক এয়ারপোর্ট। মানে আমি ভাবতে পারি নাই যে একটা দেশ, যার চায়না সাধারণ একটা দেশ, প্রচুর জনসংখ্যার দেশ ছিল, যাদের আজ থেকে যদি ধরা যায় 50 বছর আগে বা 50, 55, 75 বছর আগে, 70 বছর আগে, তাহলে সেই দেশটার কোনো কিছু ছিল না, খাবার পেত না। আমি একটা ভ্রমণ কাহিনী পড়ি, যেখানে একজন সাইক্লিস্ট তখন চায়না গেছিলো, সে দেখছিল, বলছে এরকম গরিব দেশে আমি পৌঁছে গেছি, মানে চায়না। আর সেই চায়না আজ দেখলে মনে হয় শুধুমাত্র তাদের রুল নিয়মে যে কি কান্ট্রি। আর মানুষজন তো ভারতীয় বলতে আমরাকে চায়না সম্বন্ধে যেটা ধারণা করা হয় সেটা কিন্তু ভুল, অর্ধসত্য দেখানো হয়। আমরা চায়না সম্বন্ধে যা জানি, তুমি যা জানো আমাকে দুটো জিনিস বলতে পারো, আমি ওটাকে ডিপেন্ড করতে পারবো। না, ভারতীয় দিককে কেমন চোখে দেখে? দারুণ চোখে। আমি ভারতীয়, আমি চায়নাতে ঘুরেছি, আমাকে লোক নিজের বাড়িতে থাকতে দিয়েছে, খাবার খাইয়েছে, নেয়নি। আমি রাস্তা ধরে ট্রেন লাগাবো বলেছি, আমাকে নিজের বাড়িতে নিয়ে গেছে, কেউ নিজের হোটেলে থাকিয়েছে, খাবার খাইয়েছে। ভারতের প্রতি সম্মান, মানে রেসপেক্ট থেকে দেখে ওদের না। এই বাইরের দুনিয়ার এরকম নয়, মানে আমাদের যে চায়না সম্বন্ধে যেগুলো দেখানো হয়, ওদের দেশের ভারত সম্বন্ধে এগুলো দেখানো হয় না। ওকে, আমাদের না, আমাদের যেটা দেখানো হয় সেটাই আমরা দেখি, পড়ানো হয় সেটাই আমরা পড়ি। আমরা আমাদের প্রচুর, মানে আমরা ভেরিফাই করি না, যাচাই করি না। চীনের প্রাচীর গেছিলে? চীনের প্রাচীর গেছিলাম। চীনের প্রাচীরে হাঁটা মানে আমি 1000 বছরের ইতিহাসের সাক্ষী। চীনের প্রাচীর অসাধারণ, মানে একটা আশ্চর্য দেখলাম পৃথিবীতে। আর যে পুরুলিয়ার বাগমুন্ডির একটা ছেলে সাইকেলে করে চীনের প্রাচীরে পৌঁছে চীনের প্রাচীরে হাঁটছে। পুরুলিয়াবাসী হিসাবে হয়তো আমার মানে একটা দারুণ গর্ব তো অনুভব হচ্ছে। আমার ভালো লাগছে যে কি বলে ভাষায় প্রকাশ করবো যে চীনের প্রাচীরে অক্ষয় ভগৎ হাঁটছে। ছোটবেলা থেকে পড়ছি যে সব থেকে বড় যেটা মহাকাশ থেকে দেখা যায় চীন, মানব নির্মিত স্থাপনা, এই চীনের প্রাচীর। আমরা পৃথিবীর সব থেকে বড় প্রাচীর। সেকেন্ড প্রাচীরটা যেন কোথায় আছে? সেকেন্ডটা ভারতে আছে। তারপরে পৃথিবীর সব থেকে বৃহত্তম মন্দির আঙ্কর বাট মন্দির, অবশ্যই ওটা দর্শন করলাম। চীনের প্রাচীর, তারপরে গুলো। চীনের পরে তারপরে কদিন চীনে আরেকটা জিনিস বলি, চীনে আমি 30 দিন ছিলি। 30 দিনের ভিসা ছিল, আমি পাক্কা 30 দিনে বর্ডার ক্রস করি। চীন হচ্ছে খুব সস্তা, জিনিসপত্র খুব সস্তা পাওয়া যায়। আচ্ছা। আর খুব গুড কোয়ালিটির। আমরা চাইনিজ যারা জিনিস কিনি সেগুলো হয়তো বা কেউ ইম্পোর্ট করে, সেটা সস্তা ইম্পোর্ট করে, সেই কারণে খারাপ হতে পারে। কিন্তু চীনের জিনিসের কোয়ালিটি দারুণ। আমার কাছে আমি 2-4টে জিনিস কিনেছি খুব সস্তাতে, মানে যেটা আমি ভাবি নাই। ভারত আমাকে 5 গুণ দিতে হতো সেগুলোর দাম। তো সেগুলো খুব সস্তা এবং খুব ডিউরেবল, মানে খুব ভালো কোয়ান্টিটি। এখন দাঁড়াচ্ছে যে চীনের রাস্তাঘাটও বলে, ঠিক আছে। আমি বেজিংয়ে চলছি, আমার রাস্তার পাশে ধরো ফুটপাথ, এটা হচ্ছে ফুটপাথ, ওখানে মানুষ চলবে। ওর পাশে একটা সাইকেল, মানে সাইকেল চলবে বা ই-বাইক, মোটর বাইক খুবই কম আছে। তার পাশে 4 লেন আছে, মানে গাড়ি আছে সব শহরের মধ্যে। বেজিংয়ে তো সাইকেল চলে, মোটর বাইক কম হলেও সাইকেল চলে। সাইকেল আর ই-বাইক, ই-বাইকের খুব চলন এখানে। ই-বাইক এভরিওয়্যার। আর ওরা যা নিজের দেশটাকে বানিয়েছে না, ভাবার মতো বিষয়। রাস্তার ধারে গোলাপ ফুলের এরকম একটা সারি আছে, পুরো গোলাপ ফুল ফুটে আছে, কেউ কিন্তু একটা ফুল ছুটছে না, পুরো মানে ভাবতে পারবে না। ওটা নয়, আমি যখন একটা জায়গা থেকে একটা জায়গা শহরে যখন 500, 700, 800 কিলোমিটার সাইকেল চালাচ্ছি, রাস্তার ধারে শুধু ফুল গাছ, ফলের গাছ, আর রাস্তার ধারে ফুল গাছ আছে, সিস্টেম করা আছে, ফোয়ারাতে জল অটোমেটিক হচ্ছে, যেটাকে স্প্রিং বলে, সেটা কোনো জায়গায় ড্রিপ ইরিগেশনের মাধ্যমে হচ্ছে। তো কোনো বেশি নেই, মানে টেকনোলজি নিজের আইডিয়া দেশটাকে ওরা এমনভাবে ডেভেলপ করেছে যে নাগরিক সুবিধা পাচ্ছে। বাসে যাও 2 টাকা দাও, চাইনিজ ইউয়ান 2 ইউয়ান দিয়ে বাসে চাপো, যে কোনো বাসে যে কোনো জায়গায় চলে যাও। মেট্রোতে যাও, এরকম চার্জ আছে, চলে যাও। তো এগুলো হচ্ছে খুব সুবিধা, ফেসিলিটি দারুণ, নাগরিকদের ফেসিলিটি দেয়। যেটা আমার মনে হয় যে আমরা ট্রেনে আসছি, আমি ট্রেনে আসছি কত ঝামেলার মধ্য দিয়ে, আমি টাকা পে করে আমি আমার দেশের সুবিধাটা কেন পাবো না? আমাদের কাছে কি নাকি চায়নার কাছে কি আছে? আমাদের কাছে তো মানব আছে, আমাদের কাছে যেটা সম্পদ আছে সেটা হয়তো পৃথিবীর অন্য কোনো দেশের কাছে নেই। যদি আমাকে কেউ এটা নিয়ে বলতে বলে, তাহলে আমার নিজের অভিজ্ঞতায় বলবো। এতটা মানব সম্পদ, ঠিক কথা। মানে মানব সম্পদ শুধু মানব সম্পদ নেই, আমাদের কাছে খাবার আছে, আমরা তো ভোগে থাকতে পারি না। আমাদের কাছে যে ভ্যারাইটি আছে, সবকিছু আছে, উদ্ভাবনী শক্তি আছে। ভারতীয়রা যেখানেই গেছে বিশ্বের, সে জায়গাটা কিন্তু রাজ করেছে। কোনো ভারতীয় নয় যে লেবার গেছে আর লেবারে থেকে গেছে, এরকম কোনো ভারতীয় পাবে না গোটা পৃথিবীতে। আমি দেখিনি এরকম কোনো ভারতীয় যে লেবারেই গেছে। মানে ইংরেজরা নিয়ে গেছিল বিভিন্ন দেশে, আজ যেখানে নিয়ে গেছে সেই জায়গাগুলো ভারতীয়রা বিজনেসম্যান। আফ্রিকা যাও, আফ্রিকা কেনিয়া সব থেকে বড় বিজনেসম্যান ভারতীয়। আচ্ছা, বেজিং এ ছিলে, তারপরে বেজিং থেকে মানে মঙ্গোলিয়া, মানে চায়না থেকে মঙ্গোলিয়া গেলাম। আচ্ছা, মঙ্গোলিয়া হচ্ছে পৃথিবীর 18, মানে আয়তনের দিক থেকে 18তম দেশ, কিন্তু লিস্ট মানে সব থেকে যদি ডেন্সিটি দেখা যায়, পপুলেশন খুবই কম। মানে যদি প্রতি জনগণ দেখা যায় খুব কম। ওখানে মানুষের থেকে ঘোড়া বেশি আছে, ঘোড়া বেশি, মানে যত মানুষ তার থেকে। ভিডিওতে দেখলাম ঘোড়ার পাল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ঘোড়া তো ওখানে কমন জিনিস, ওখানে ঘোড়ার মাংস বিক্রি হয়। তো
মঙ্গোলিয়ানরা মানে ঘোড়ার মাংস খায়? হ্যাঁ, কম্পালসারি। আমাকে তো একবার এই কাজাকিস্তানে ইয়েতে ঘোড়ার মাংসের পোলাও দিচ্ছিল। আমি তো মিট খাই না, আমি তো দেখে বুঝে গেলাম যে, আমি ভাবলাম যে হয়তো বিফ বলে, দেন বললাম যে না এটা ঘোড়ার মাংসের। আমি বলছি না আমি খাই না। তখন আমার শরীর খারাপ ছিল, তখন আমাকে আলু ভাজা আর চিকেন দিল। তো এই মতো মানে ফ্রেঞ্চ ফ্রাই। মঙ্গোলিয়াতে তাহলে চেঙ্গিস খানের দেশ। চেঙ্গিস খানের দেশ। চেঙ্গিস খান কিন্তু মুসলিম নয়, এটাও কিন্তু একটা জানার বিষয়। এই নিয়ে আমাদের প্রচুর ইয়ে থাকে। হ্যাঁ অবশ্যই, খান টাইটেল দেখে অনেকে এই জিনিস নিয়ে আমি যখন পোস্ট করি তখন অনেকের মনে একটা দ্বিধা ছিল, প্রচুর কমেন্ট করছে যে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল। চেঙ্গিস খান কোনোদিন ভারত আক্রমণ করেনি। আচ্ছা, করেনি। আর এখনো পর্যন্ত চেঙ্গিস মানে প্রায় হবে পৃথিবীর খুব অনেক শতাংশ মানুষ হবে যাদের ইয়েতে রক্তে মানে চেঙ্গিস খানের ডিএনএ পাওয়া যাবে, কারণ তার প্রচুর ওয়াইফ ছিল। আর তাই ভারতীয় বৈধ অবৈধ মিলে তার প্রচুর ওয়াইফ ছিল। এই জন্য মানে তাকে তো চেঙ্গিস খানকে মঙ্গোলিয়ানরা খুব রেসপেক্ট করে। আর চেঙ্গিস খান এমন একটা ব্যক্তি ছিলেন যিনি কি করে মানে ওইখানে যত ট্রাইব তখন তো বিস্তীর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। 1400 সালের কথা, 1400। তো কি ছিল, ট্রাইবগুলো গিয়েছিল, আর অন্য একটা ট্রাইব এসে ওনার স্ত্রীকে অপহরণ করে। তখন ও যায়, আর একটা লোক কথা অনুসারে একটা ঘোড়া যেয়ে পায় ওইটা পায়। তারপরে একটা মাছের যুদ্ধ হয়। আমি সেই যুদ্ধের ভিডিওটা দিইনি, কিন্তু ওই যুদ্ধ করে তারপর ওইখান থেকে ছিনিয়ে আনে। তারপরে ও কী করে সমস্ত ট্রাইবকে একট্টা করে, আর তারপরে দল বানায় রাজা, আর মানে মঙ্গোলিয়াকে একটা আলাদা লেভেলে নিয়ে যায়। সেই জন্য মঙ্গোলিয়ার লোকজন চেঙ্গিস খানকে নিজের পূর্বপুরুষ, তাছাড়া বিশাল রেসপেক্টেড চোখে দেখে, মানে ভগবানের মতো একটা। হ্যাঁ, মানে একটা ইয়ে যে ওদের যোদ্ধা হতে পারে। মঙ্গলের যে স্ট্যাচুটা আছে পৃথিবীর সব থেকে বড় ঘোড়ায় চড়া মূর্তি, যেটা চেঙ্গিস খান স্ট্যাচু কমপ্লেক্স, ওটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ঘোড়ায় চড়া মূর্তি, সব থেকে বড় মূর্তি নয়। না অনেক ওটা আমি পৌঁছবার জন্য আমি গোবি মরুভূমি পেরিয়েছিলাম। একটা ধারণা আছে যে মঙ্গোলিয়ান ফেস বলা হয়, মানে মঙ্গোলিয়ান ফেস, মানে গোল মুখটা হবে, এটা অনেকেই বলে আর কি মঙ্গোলিয়ান ফেস। তুমি মঙ্গোলিয়া কিন্তু ওই ইয়েগুলোতে যত কবর বা যত ঢোকার মুখে সেখানে একটা ত্রিশূল আছে, কিন্তু আচ্ছা একটা ত্রিশূল আছে, ত্রিশূল বানানো প্রতিটা কবরের বা ইয়ের উপরে ত্রিশূল আনানো। আমি জানি ত্রিশূলটা কেন, বা ওদের হচ্ছে ধর্মগ্রন্থটা হচ্ছে 10-3, মানে এরকম ভাবে গ্রন্থ। তো ওটা হয়তো বা কোনোভাবে ভারত থেকেই কোনোভাবে গেছিল, হয়তো একসময় তো বিবর্তনের নামে ইতিহাস তো আমরা সবকিছু জানি না, সবকিছু লিখিত নেই। বা মঙ্গোলিয়া কদিন ছিল? মঙ্গোলিয়া এটা মনে করতে পারছি না, কারণ আমি রাশিয়া বোঝার জন্য কিছুদিন ছিল। বাকি আমি মঙ্গোলিয়া পরে গোবি মরুভূমি দিয়ে গোবি মরুভূমি এটা টাপ মরুভূমি, এটা সাইকেলে যাওয়াটা। হ্যাঁ, প্রথম মরুভূমি মানে গোবি মরুভূমি ধারণা ছিল, মানে শুনেছিলাম। আমার ইচ্ছা ছিল একদিন আমি গোবি মরুভূমি পেরাবো। এবং আমার ইচ্ছা আছে যে আমি একদিন সাহারা মরুভূমি সাইকেলে পেরাবো, কালাহারি পেরাবো। তো থর তো পেরিয়েছি, তো আমি ইচ্ছা ছিল যে আমি গোবি মরুভূমি পেরাবো। তখন গেলাম, তখন আমি দেখলাম গোবি মরুভূমি একটা ঠান্ডা মরুভূমি, বা আমি যে সময় গেছিলাম হয়তো ঠান্ডা ছিল, কিন্তু ঠান্ডা মরুভূমি, দিনও ঠান্ডা, আর রাতে আরেকটু ঠান্ডা হবে বেশি। তো সুন্দর মরুভূমি, 200 কিলোমিটার, মানে বর্ডারে পেরোলাম, একটা শহর পেলাম। শহরটার নাম হচ্ছে উলান এরকম কিছু একটা নাম, যা পাসপোর্ট দেখতে হবে আমাদের। তো ওইখান থেকে আমি বেরোলাম। ওইখানে পরে নেক্সট শহর হচ্ছে সেনসেন, ওখানে 200 কিলোমিটার। 200 কিলোমিটারে কোথাও কোনো গাড়ি নেই, কোথাও কোনো পেট্রোল পাম্প নেই, কোথাও কোনো ইয়ে নেই, ঘর নেই, কোথাও কোনো কিছু নেই, জনশূন্য, একদম জনশূন্য, শুধু রাস্তা, শুধু গাড়ি চলবে, শুধু রাস্তা একটা আছে, গাড়ি চলছে বাস, আর কোথাও কোনো কিছু নেই। তুমি এই পাশে কিছুটা করার সময় ঘোড়া 2-4টা দেখা পাবে, শিয়াল দেখতে পাচ্ছিলাম আমি। আর আমি 200 কিলোমিটার চালাচ্ছি, আমি আগে জানি যে আমাকে বেরোতে হবে। আর আমি 3 দিনের খাবার কিনে নিয়েছি, রাস্তায় খাবার বানিয়ে খেয়েছি, জল নিয়েছিলাম 4-5 লিটার। রাস্তায় লোকজন আমাকে গাড়ি দাঁড় করিয়ে জল দিচ্ছে আর ইয়ে দিচ্ছে, চকলেট বা কোনো সময় ইয়ে কেক টাইপের জিনিস। এইভাবে 3 দিন পরে রাত্রেবেলায় কোথায় থাকতে তাহলে, মানে টেন্ট লাগিয়ে মরুভূমি, মানে একদম নির্জন, কেউ কোথাও নেই, তুমি তারপরে যে 200 কিলোমিটার পেরোলাম, তারপরে হনসেন শহর পেলাম, তারপর আবার নেক্সট 200 কিলোমিটার পরে একটা শহর, মানে আরো 200 কিলোমিটার কিছু নেই। আচ্ছা, আমি সেই সময় ছিলাম লাস্টে, এক সময় একদিন ট্রেন লাগালাম, আর সকালে তো হাওয়া দিচ্ছিল, আমি টেন্টের যে কভারটাও লাগা ছিল, কিন্তু যেটা ভিতরে আমি টেন্টের কভারটা প্যাক করবো সেটা রাখা ছিল এক সাইডে। আমি টেন্টের ভিতরে প্রচন্ড হাওয়া, আমি টেন্টটা ধরে চুপচাপ আছে, প্রচন্ড হাওয়া। যখন হাওয়া শান্ত হলো দেখলাম আমার কভারটা নেই। তারপর আমি 1.5 কিলোমিটার পর্যন্ত দৌড়ে গিয়ে খুঁজে, আর আমার হাওয়াটা কোথাও পেলাম না। তারপরে ভাঙা টেন্ট শেষ করতে করতে আমার 9 মাস পরে টেন্টটা ভাঙলো, আমি আফগানিস্তানের একজনের কাছে দিয়ে চলে এসেছি। তারপরে এই যে রাস্তায় যে গোবি মরুভূমি রাত্রেবেলায় থাকতে কোথাও কোনো ডিস্টারবেন্স হয়নি? গোবি মরুভূমির আমি মনে করি না তো ডিস্টারবেন্স করার, আমি মানে ভয় লাগে। আমি হচ্ছে খুব ভীতু মানুষ, সেটা নয়। আসল সমস্যা আছে দাদা, যে আমার না ভয়টা অতক্ষণই লাগে যতক্ষণ আমার মনে ঠিক আছে ভয়।
2 মিনিট পরে যখন কমফর্টেবল হয়ে যায় তারপরে আর আমার ভয় লাগে না, তারপর বলি যা হবে হবে, হয়ে বই জ্বর আমরাচি রাখা। সো না ভয় লাগে না, ভীতু তুমি নও, কারণ ভীতু হলে এভাবে কেউ পেরোতে পারে যে 200 কিলোমিটার আমার কেউ থাকবে না, জনশূন্য একটা রাস্তা আমি দিয়ে যাচ্ছি। একদিন শিয়াল দেখি, শিয়ালটা হচ্ছে বৈজ্ঞানিক নাম ফক্স রেড শিয়াল, ফক্স রেড ফক্স বা এই মতো কিছু, যেটা দেখতে পাই এরকম মরুভূমির তীরে, তো খুব সুন্দর। আর অনেক কিছুই পাখি, ছোট ছোট পাখি। আর এই মানে তুমি যখন রাস্তায় চলছো তো কোনো কিছু নেই, কোনো সময় রোদ লাগছে, ওইখানে দেখবে কোনো মাঝে মাঝে না একটা ছোট মোটো ইয়ে বানানো আছে বড়, কোনো সময় মানে পুল মতো, যেখানে এই ছোট মোটো ইয়ে, ওইখান নিচে উপরে গাড়ি চলছে, তুমি ওইখানে সাইকেল রাখো, একটা ইয়ের মতো বসো, চাইলে ওইখানে ঘুমাতে পারো, এই মতো আর কি, হাওয়ার জন্য এরকম টেন্ট লাগিয়ে ঘুমাও। হ্যাঁ, আমাদের রাস্তায় এক জায়গায় একদিন একটা পেয়েছিলাম, একটা শেড মতো, শেড নেই মানে পুরো 4টা কাঠের ইয়ে দেওয়া আছে, আর কোনো সময় ড্রাইভাররা এখানে গাড়ি দাঁড়িয়ে খায়, তো ওখানে কেউ ছিল না, আমি ওইটা ভিতরে টেন্ট লাগালাম, তো বৃষ্টি থেকে বাঁচলাম, একদিন বৃষ্টি হচ্ছিল, তো এইভাবে অফ হবে। ওইখানে লোকজন গির একটা ঘর আছে, গির বলে ঘরে থাকে। গির হচ্ছে এরকম ভাবে ঘর, যেটা ওখানে প্রচন্ড ঠান্ডা হয়, বরফের সময় পুরো রাস্তায় বরফ। এখন তো আমি যে সময় গেছিলাম মঙ্গোলিয়া, চায়না বা রাশিয়া, সে সময় তো গরমকাল ছিল ওই দেশে, চায়না রাশিয়াতে বা মঙ্গোলিয়াতে গরমকাল, সেই জন্য আমি সাইকেল চালাতে পেরেছি, অন্য সময় তাহলে সাইকেল চালাতে পারতাম না। আচ্ছা, গোবি পেরোলে তারপরে চেঙ্গিস খান ইয়ে করে মঙ্গোলিয়া উলানবাটার রাজধানী করে, তারপরে গেলাম রাশিয়া। রাশিয়া পৌঁছে আমার ইচ্ছা ছিল যে আমি পুরুলিয়া থেকে সাইবেরিয়া, ভ্রমণটা করেছিলে পুরুলিয়া পুরুলিয়া থেকে সাইবেরিয়া, ইচ্ছা ছিল যে পুরুলিয়া থেকে সাইবেরিয়া যাবো। তার পিছনে রিজন ছিল যে মানে আমার ইচ্ছা বলো সাইবেরিয়া দেখা, লেক বৈকাল দেখা। লেক বৈকাল হচ্ছে পৃথিবীর সব থেকে গভীরতম লেক, তাছাড়া সব থেকে মিষ্টি পানির প্রায় 50% লেক বৈকালে আছে। দেন আমি ভাবলাম যে আমার সাইবেরিয়া দেখার আছে, সাইবেরিয়া যাওয়ার আছে, রাশিয়া যাওয়ার আছে। আমি কিন্তু মস্কো বা সেন্ট পিটার্সবার্গ যাইনি সাইকেল নিয়ে, কারণ আমার 30 দিনের ভিসা ছিল, 28 দিন থেকেছিলাম, 28 দিনে বেঁচে ছিল ভিসা। আমার ছিল যে ঠিক আছে চলো, সাইবেরিয়া থেকে তো পাখিগুলো পুরুলিয়া আসে, পুরুলিয়া থেকে একটা পাখি যাক সাইবেরিয়া ঘুরতে, এই লক্ষ্য নিয়ে গেলাম। এটা একটা দুর্দান্ত জিনিস, সত্যি কথা। সাইবেরিয়া থেকে প্রচুর পাখি আছে, সাইবেরিয়া থেকে প্রচুর পাখি সাহেববাঁধ আসছে, আমাদের কয়রাপাড়া ড্যাম আসছে, ইয়েতে আসছে। আমি ভাবলাম যে ঠিক আছে, কয়রাপাড়া থেকে একটা পাখি তো যাক, চলি সাইকেল নিয়ে হলো যাক, উঠতে আমি তো পাচ্ছি না, আর ওই টাকা তো নাই আমার যে উড়ি চলে যাবো। বলেছি ঠিক আছে সাইকেল নিয়ে যাওয়া যাক, একটু দেখি কেমন পাখিগুলো সাইবেরিয়াটা কেমন, যে ওরা পালায় আসতে ওর আগে। যাই হোক, আমি তো গরমকালে পৌঁছাই রাশিয়া। তো রাশিয়া পৌঁছাই, প্রথম দিনেই প্রচন্ড শরীর খারাপ। কোশ্চেন আসতেই পারে, এতক্ষণ পর্যন্ত কোশ্চেন আসা উচিত যে এতদিন ওটা ভাবছিলাম যে আগে এই জার্নিটা শেষ করার পরে গল্প, ঠিক আছে তাহলে আমি রাশিয়ার গল্পটা করি, তারপরে যা কোশ্চেন করবো সেটা আমি, তারপর রাশিয়া শুরু করি। রাশিয়া দারুণ জায়গা, মানুষজন খুব ভালোবাসে ভারতীয়দের। দেন লেক বৈকাল ঘুরলাম, লেক বৈকালের তীরে টেন্ট লাগিয়ে 2-3 দিন রেস্ট নিলাম। দীর্ঘ 7 মাস পর টেন্ট লেক, প্রায় 7 মাস, 6.5 মাসের কিছু পরে 7 মাসের সময় লেক বৈকাল পৌঁছালাম। 2-3 দিন ছিলাম ওইখানে, খাবার দাবার বানিয়ে খেলাম। দেন তারপর শুরু করলাম আরবার, তারপর শুধু সাইবেরিয়াটা ঘুরেছি, সাইবেরিয়ার অংশ, তারপর সাইবেরিয়ার রাজধানী নভোসিবির্স্ক। এই হয়ে আমার ইচ্ছা ছিল যে আমি রাশিয়া থেকে বাড়ি ফিরবো, কারণ আমার অনেকদিন হয়ে গেছিলো, হাতে আর বেশি টাকা বেঁচে ছিল না। আমি দেখলাম যে ওখান থেকে যা ফেরার কষ্ট, তাতে আমার আর বাড়ি ফেরা হবে না। তা আমি চাইছিলাম নাই, কারণ আমি মনে প্রশ্ন আসতে পারে যে এত টাকা আমি কোথায় পেলাম, যে সাইকেল সেটা তো আসবো কোথাতে, সে তো অবশ্যই একটা প্রশ্ন সবারই আসবে মনে, যে এত টাকা, এই যে এত ঘোরায় খরচ কোথা থেকে গেলো, সে তো আসবো। এই গল্পটা শুনি মাঝে। তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে কি করি, তাহলে আমি কাজাকিস্তান গেলাম। আমি ভাবলাম যে কাজাকিস্তান থেকে ঘর আছে, তো কাজাকিস্তান যখন ঘুরলাম 14 দিনে ভিসা ফ্রি ছিল, তো আমার ভিসাতে কোনো টাকা নেই। আচ্ছা, তখন একজন দাদা বলছে, পুরুলিয়ারই দাদা, ভালো কাজ করে ইয়েতে সদগুরুতে, অংশমানদা, ওখানে দেখা হয়েছিল? না। আচ্ছা, এখান থেকে কথা বলছি, নেপালে আছে, এখন নেপালে আছে পোস্টে। আচ্ছা, তো বলছে যে আর তুমি যাবে, বলছে ইয়ে যাবে কোথায়, আমি বলছি আমি তাহলে বলছি এত দূর আসছো, তখন উজবেকিস্তানে চলে যাও। আচ্ছা আমি আছি তো, চিন্তা কেন। ও সঙ্গে সঙ্গে ইয়ে করে দিল, বলছি উজবেকিস্তানে ভিসা অ্যাপ্লাই করে দিল। আমি বলছি যখন ভিসা অ্যাপ্লাই হলো, তাহলে কাজাকিস্তানের পাশে উজবেকিস্তান, তাহলে যাই। উজবেকিস্তান গেলাম, তখন বললাম যে না, আফগানিস্তান যাও, যা হবে হবে, আর একটু আফগানিস্তান পর্যন্ত টানবো। আর শরীর কিন্তু আমার সাই দিচ্ছে না, কোনোভাবেই সাই দিচ্ছে না। 8 মাসের জার্নি, একদমই প্রায় 8 মাস জার্নি করে আমি তাজিকিস্তানের উজবেকিস্তানে পৌঁছেছি, আরো কি শরীরটা সাথ দেয়। দেন আমি দেখলাম তাজিকিস্তানের ভিসা একটু কঠিন। এবার ওইখানে যখন ইন্ডিয়ান কমিউনিটি ছিল, তখন তার সাথে দেখা করলাম, তো তাদের পরিচয় ছিল এমবেসিতে। তখন বলছে তুমি তাজিকিস্তান যাও, এমবেসি যাও, পরের দিন ভিসা দিয়ে দেবে। আমি গেলাম, ফ্রি ভিসা পেয়ে গেলাম তাজিকিস্তানের। তারপর আমি তাজিকিস্তান গেলাম। তারপরে উজবেকিস্তান হচ্ছে সিল্ক রুট, তৈমুরলং শুনেছ? তৈমুরলং, সেই তৈমুরলংয়ের জন্মস্থান। আচ্ছা,
ও সামারকান্ড, হ্যাঁ। যেখানে সিল্ক রোড। সামারকান্ড হচ্ছে একটা মুসলিম সিটি, মুসলিম মানে তৈমুর খানের, হ্যাঁ। তৈমুর লং করেছিল ভারত থেকে যখন ও দিল্লি আক্রমণ করে আর যখন লুটে নিয়ে যায়, সেই লুটা নিয়ে সম্পদ নিয়ে ওইখানে একটা শহর বসিয়েছিল একটা শহরও বসিয়েছিল, আর একটা খুব সুন্দর মসজিদও দুটো বানিয়েছিল, আচ্ছা। মাদ্রাসাও বানিয়েছিল। বিবি কা, মানে ভারতের টাকাতেই যে ওটা হয়েছে আর কি। হ্যাঁ, কারণ কোথায় পাবে, ওদের কাছে কি ছিল, কি ছিল ঠিক। প্রশ্নটা তো এটাও আসতে পারে না। তো ওরা হচ্ছে দিল্লি লুট করে একটা সাধারণ জায়গায় আমাদের ভারতবর্ষের পুরুলিয়ায় মেয়েদের কাছে যে সোনাটা আছে সেটা পাবো। এমন একটা ঘর বলো পুরো আমাদের ভারতবর্ষে যার বাড়িতে সোনা নেই। না, ঠিক প্রত্যেকের বাড়িতে আছে। তাহলে প্রশ্নটা যে ভারতবর্ষ রিচ, এখনো রিচ আছে, কালচার আছে, আমাদের কাছে সঙ্গবদ্ধটা নেই, আমাদের ওই দেশপ্রেমটা নেই। নতুবা আমরা বিশ্বের যে কোনো দেশ, এগুলো ছোটখাটো দেশ, মানে এদের কাছে শুধু আছে, আর মানে শুধুমাত্র আইডিয়াতে চলছে। নতুবা তুমি একটা কথা বলো, যদি তুমি ছোটখাটো দেশ ধরো, তাদের কাছে আছে কি, সম্পদটা আছে কি, তারা এত বলবান আছে, আর আমাদের কাছে কি নেই। তুমি একটা জিনিস বলো যে আমরা কন্ট্রোল করে নির্ভরশীল হবো অন্য দেশের উপর। তেল তেল একটা মানে এমন তো কোনো নয় যে না আমরা হলে হবে না, আমরা তো পাচ্ছি, সস্তায় কিনবো। এক্স্যাক্টলি। কোনো না কোনো দেশকে সস্তায় পাচ্ছি না, ওটা তো কোনো বড় ব্যাপার নেই। ভারত সরকার তো ওটার উপর ট্যাক্স নিয়ে উজবেকিস্তান গেলে তারপর উজবেকিস্তান গেলাম, তো দারুণ লাগলো। অবশ্য শহরটা ভালো, শহরটা ভালো, ওই সমরকান্ড শহর ভালো, মানুষজন ভালো। আর একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তো এখন উজবেকিস্তান একটা নতুন কান্ট্রি, ওখানে এরকম জিনিস নেই। তারপরে গেলাম তাজিকিস্তান। তো তাজিকিস্তান হচ্ছে দারুণ জায়গা। পামির শুনেছো, পৃথিবীর ছাদ পামির, সে পামির মরুভূমির দেশ, হিন্দুকুশ পর্বতমালার দেশ। তো আমি তাজিকিস্তান ছিলাম, কিন্তু পামির মরুভূমি যাওয়ার ইচ্ছা আছে জীবনে, কিন্তু এই সময় তো পুরনো হবে না, আর একটা দেশ যেতে হবে, আর ঝামেলা, পারমিট, আর তাছাড়া শরীরে ওই এনার্জি নেই যে আমি পামিরে আর সাইকেল চালাবো। আমি ভাবলাম ঠিক আছে, জীবনে একটা কারণে জানো। পামির ঘুরে, তাজিকিস্তান ঘুরে আমি পৌঁছলাম আফগানিস্তান। দ্য কান্ট্রি রুল বাই তালিবান, মানে তালিবান শাসিত আফগানিস্তান। তালিবান আফগানিস্তানের গল্পে আসবো। আফগানিস্তান মানে আমরা সবাই আফগানিস্তানকে একটা অন্য চোখে দেখি। আফগানিস্তানের মানে অনেক কিছু শুনেছি, এটা তুমি অনেক বেশি গ্রাউন্ড রিলেটেড থেকে এসছো। এরপরে আমাকে একটু বলে যে এই যে ঘুরলে এতটা জায়গায় এই ফেজে, এই খাওয়া দাওয়ার সমস্যা, তোমার শারীরিক সমস্যা, এগুলোতে কোথাও যেখানে মানে কোনো সমস্যা হয়েছে, তখন আদার মানুষরা কেমন হেল্প করেছে তোমাকে? ধরো হয়ে তো হচ্ছে এতটা জার্নি করেছো, যেটা তুমি এখনই বলছিলে যে আমার শরীর খারাপ লাগছিল, শরীর খারাপ হচ্ছিল। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে সর্বপ্রথম শরীর প্রায় বেশিরভাগ প্রথমে খারাপ হয়নি। প্রথমত আমি শরীরটাকে তার আগে যাওয়ার 1 মাস আগে খুব প্রিপারেশন নিয়েছিলাম, মানে শরীরটা আমার ঠিক ছিল না, ওজন প্রচন্ড বাড়ি গিয়েছিল। তারপরে আমি প্রিপারেশন নিলাম, 1 মাস ডায়েটে ছিলাম, আর কিছু খেতাম না, এইসব চিনি সুগার টুগার এইসব কিছু খেতাম না। তারপর যখন হলো, আমি যখন বাড়ি থেকে বেরোই, তখন সামথিং আমার মনে আছে 92 বা এরকম কিছু, 94 ছিলাম যখন আমি প্রস্তুতি নিচ্ছিলাম, এরকম কিছু 91, 92 বা 94 এরকম কিছু একটা ছিল। লাস্ট 94 ওজন করি, তারপর একটু কম ওজন করি। বর্তমানে কিন্তু 81 বা 82 কিলো হবো। তো ভাবো এই এতনাটা দিনে ওয়েটটা কমেছে। তো তখন আমার কি ছিল, তখন আমি কি ছিল, শরীরটা একটু সুস্থ ছিল। তারপর আমি চালানো শুরু করলাম, কোথাও কোনো ওরকম অসুবিধা হয়নি। একটু রোদ ঝোল, তখন তো এইসব মনে হতো না, এত রোদ ঝোল প্রথম কারণ প্রথম শুরু জোশের মধ্যে যাচ্ছি, আমি সাইবেরিয়া যাচ্ছি, জোশের মধ্যে আমি সাইকেল চালাচ্ছি, দিস গুড। লাউসে ছিলাম তখন, একদিন একটু জ্বর তো এসেছিল, তো ওটা কোনো বড় ম্যাটার ছিল না। তারপর আমার রাস্তায় সমস্যা হয়নি এই শরীর খারাপের নিয়ে। আসল সমস্যা হলো 6 মাস পর, মঙ্গোলিয়া যখন পৌঁছালাম, 6.5 মাস মঙ্গোলিয়া থেকে যখন বেরোচ্ছি, প্রথম দিনে যখন রাশিয়া ঢুকলাম, কেন জানি না, এজালি সব দেশের তো আর খাবার দাবার ঠিক নেই, বিভিন্ন টাইপের খাবার। আমি কতবেলা না খেয়ে থেকেছি, কতবার প্রচুর খাবার আছে, তো এই মতো জিনিস জীবনে ঘটেছে। তো যখন আমি রাশিয়া পৌঁছাই, মানে রাশিয়া যেদিন পা রাখি, সেদিন আমার প্রচণ্ড শরীর খারাপ। এক তো শরীর খারাপ, আর এক তো পেট ফুলে ঢলে নিয়েছে, কারণ কোনোভাবে গ্যাস তৈরি হয়েছে, আর নেই, আর আমার হালকা জ্বর আসছে, আর আমার মোবাইলে চার্জ নেই। আরে বড় বিপদ। এখন হচ্ছে সাইবেরিয়ার উপকরণ আছি, আর সাইকেল ধাক্কা লাগাচ্ছে, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর থাকার জায়গা নেই, কি করব? তখন একজন মানে সামনে ছিল, শহর থেকে যাচ্ছিল, একজন মহিলা ছিলেন, ওর মেয়ে যাচ্ছিল, কিছুদিন পর ফেরত হলো আবার আমাকে দেখে, রাস্তা যে আমি বসে আছি একদম অন্ধকারে রাস্তার ধারে। আসলে বলছি ইন্ডিয়ান, মানে আসলো বলছি ইন্ডিয়ান, বলছি মানে তোমার কোনো হেল্প চাই? কোনো আমার কাছে ট্রান্সলেটর নেই, ওর কাছেও ট্রান্সলেটর নেই। তো আমাকে বলছে এরকম। তারপর ওর ভাইকে কল লাগালো, ওর ভাই ইংলিশ জানে, মানে তারপরে কথাবার্তা হলো। তো আমি সমস্ত কিছু বললাম, এমন আমার কী সমস্যা, মানে আমি বললাম যে আমার এরকম শরীর খারাপ, কোথাও একটু থাকার জায়গা দরকার। দেন আমাকে নিয়ে গেলো, চলো আমাদের বাড়িতে থাকবে, তুমি থাকবে।
বললাম ঠিক আছে, চলো একটা থাকার জায়গা তো পালো। আমি বলি যে কোনো জায়গায় টেন্ট লাগাবো, থাকা না যাবো, বাইরেটা দিলে হবে। তার আগে কী হয়েছে, আহ, রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে। আমি যুদ্ধের পরিস্থিতি ছিলাম। তো যেহেতু ফরেনার আমি, তো আমার পক্ষে আমি সিম কিনেছিলাম একটা 600 রুবেল দিয়ে, কিন্তু প্রতি দেশে একটা কোনো সিম কিনেছি। তো সিমটা চালু করা প্রচণ্ড কঠিন। মানে রাশিয়াতে যে সময় আমার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, আমাকে যেহেতু আমি ফরেনার, আমাকে 3টা প্রসেসের মধ্য দিয়ে পেরাতে হয়েছে। একটা হচ্ছে যেটাকে আমরা কি বলি না, চোখে হাতের যেটা স্ক্যান নেই, মানে চোখের হাতের যেটা ইয়ে বলে, মানে ভেরিফিকেশন, পাসপোর্ট এবং ভেরিফিকেশন সেই মতো। হ্যাঁ, প্রথম আমাকে ওইটা করতে হবে, তারপরে আমাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকের তারপরে ওখানে একটা পোর্টালে ইয়ে করতে হবে, তারপরে সিম দোকান আছে, তোমাকে সিমটা চালু করে দেবে। আমি তো কিনে নিয়েছি, কেনার পর বলছে এই তো গেলো প্রসেস, ঠিক আছে। দেন আমার সিম কোনোভাবেই চালু হয়নি। তারপর আমার ওই দিনে সন্ধ্যাবেলা এরকম ঘটনা। দেন আমাকে নিজের বাড়িতে নিয়ে গেল, ডাক্তার দেখালো, ওষুধ আনলো, ওষুধ খেলাম, খাইতে কিছু খাবার খাইনি, ঘুমালাম। বলছি তুমি ঘুমাও আরামসে, নিজের ইয়ে করে দিল, সোফা একটা সুন্দরভাবে ছেড়ে দিল। রাস্তাতে যে কোনো জায়গায় ঘুমানো যায় বাড়ির ভিতরে, কারণ পুরো ফ্লোরগুলো মেটে, এরকম ফ্লোর নেই, সব ফ্লোরের উপরে ম্যাট লাগানো, কারণ বরফের দেশ তো, ওইখানে তো আর খালি পায়ে চলে না লোকজন। খালি পায়ে থাকলে মনে হয় ওদের একটু আলাদা মতো। তো যাই হোক, এটা ছিল। আর তার সাথে কি ছিল, যখন পরের দিন উঠলাম, এবার হচ্ছে আমার শরীরটা তখন ভালো নেই, বলছি তুমি থাকো, তুমি যতদিন ঠিক না হচ্ছে তোমাকে নয়। আর তারপরে আমাকে বলছি সিম, আমি বলছি সিম একটা কথা তুমি ভালো, কারণ আমাকে তো নিজের কাজ করতে হবে, নাহলে ম্যাপ দেখতে হবে, যোগাযোগ করতে হবে। তো তখন সেই মহিলা আমার সাথে ঘুরে 2-3 ঘন্টা, রাশিয়ান জানে, ও পুরো আমাকে জায়গা দিন যে শহরটা ঘুরে এলো, তার সাথে 2-3 ঘন্টা প্রচুর চেষ্টা করলো সিমটা আমার চালু হোক। কোনো করে না, সিমটা চালু করতে পারলো না। লাস্টে নিজের নামে একটা সিম কিনলো, ভদ্রমহিলা নিজের নামে একটা সিম কিনে আমাকে দিল। আচ্ছা, ঠিক আছে। আর শরীর খারাপের সময় আমাকে ট্যাবলেট ওষুধ দিল। তো এমন একটা পৃথিবী, মানে পৃথিবীটা কত সুন্দর ভাবলেও ভাবা যায়, যে একটু আগে একটা মানুষকে চিন্তা নেই, আমি একটা রাস্তার ধারে পড়ে আছি, রাস্তার ধারে সাইকেল নিয়ে পড়ে আছি, আমার কোনো ড্রেস ঠিক নেই, আমি স্নান করিনি কদিন, আমার কোনো কিছু নেই। সেই মানুষটাকে নিজের বাড়িতে তোলা, স্নান করা, তার জন্য ওষুধ আনা, সেবা করা, তাকে সিম কিনে দেওয়া, খাবার দাবার খাওয়ানো। লাস্টে রাতের বেলা আমি ওকে, আমার কাছে মশলা ছিল ইন্ডিয়ান, আমি চিকেন বানিয়ে খাইয়েছিলাম, আর একটা মশলা প্যাকেট উপহার দিয়েছিলাম। তো চিকেন খেয়ে এতটা আপ্লুত যে রেসিপি পুরো লিখে দিতে হয়েছে আমাকে, পুরো বুঝাইখানে ইয়ে করেছে, মানে আমি চিকেন বানাইছিলাম, তো খাওয়াইছিলাম ওদেরকে। তো এটা হচ্ছে আতিথেয়তা।